নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর মির্জা ফখরুল, দ্রুত ইসি পুনর্গঠনের দাবি বিএনপির। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। ভোটের আগে নির্দিষ্ট সময়ে সংস্কারের প্রস্তাব জামায়াতের। রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। সংস্কার নয়, নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিতের দাবি। দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিন্ডিকেটে টালমাটাল বাজার, বেড়েই চলেছে ডিম মুরগির দাম। 20 দিনে 280 কোটি টাকা মুনাফা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়েছে নিম্নাঞ্চল। শেরপুরে মৃত্যু বেড়ে 3। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। বগুড়ায় বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা। 3য় শ্রেণীর গ্রেডে বেতন বৈষম্যমূলক, সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। সিন্ডিকেট ভাঙতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করার ইঙ্গিত উপদেষ্টার। দেশটিতে বৈধতা না থাকায় 214 বাংলাদেশি সহ 600-র বেশি অভিবাসী আটক। এবং শারদীয় দুর্গোৎসব সামনে রেখে ব্যস্ত কারিগররা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা দেশে নিরাপত্তা জোরদার, নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। জাতীয় নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিএনপিকে এমনই আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সংলাপের পর এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত ইসি গঠনের জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে সংলাপে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জামায়াত ইসলামী। এছাড়াও আরও কয়েকটি দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন। অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে। আধা ঘন্টারও বেশি সময় ধরে বিএনপি নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। পরে মির্জা ফখরুল ইসলাম জানান, নির্বাচনী রোডম্যাপ ছিল তাদের প্রধান আলোচ্য বিষয়, তবে দ্রুত ইসি গঠনেরও দাবি করেছে বিএনপি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। বিএনপির সঙ্গে আলাপ চলাকালীন সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিতে প্রবেশ করেন যমুনায়। আলোচনা শেষে জামায়াতের আমির জানান, ভোটের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছেন তারা। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এদিন সংলাপে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি। রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য
আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। সবার সঙ্গে নিয়মিত একটা ডিসকোর্সে ইন্টারাকশনের মধ্যে থাকবে এবং তার মধ্যে দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। দায়িত্ব নেওয়ার পর এর আগেও 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কার নয়, নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক সেমিনারে একথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিতে হবে। এদিকে সেমিনারে বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। বিনা পেনশনে নষ্ট করেছে জাতীয় নিরাপত্তা এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। যেই সংবিধান আমাদেরকে একটা ফেসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। যে কোনো মূল্যে ডিম, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। বাজার তদারকিতে গিয়ে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিলেন বাণিজ্য সচিব। বলেন, প্রয়োজনে আমদানি করা হবে, কিন্তু কারসাজি পেলে ছাড় দেওয়া হবে না। যদিও ব্যবসায়ীদের দাবি বাড়তি দামে বিক্রি করেও লোকসান গুনছেন তারা। এদিকে ডিম, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে দাবি করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ। সরকারি দফতর থেকে যৌক্তিক মূল্য নির্ধারণ, বাজার তদারকি, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি তুলেও যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন বাজার মনিটরিংয়ে বের হলেন স্বয়ং বাণিজ্য সচিব। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে গিয়ে আড়তে ঘুরে দাম ও পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে সাফ জানিয়ে দেন, যে কোনো মূল্যে নিত্যপণ্যের দাম কমাতে চায় সরকার। ব্যবসায়ীরা সহযোগিতা না করলে প্রশাসন কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। সরকারের একদম পরিষ্কার মেসেজ হলো যে দ্রব্যমূল্য কমাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জন্য সরকার এখানে যা যা করা দরকার সেটা করবে। যদি দেখি যে না আপনাদের সাথে কথাবার্তা বলে যদি আমাদের সহযোগিতা না পায় বা আমাদের হয়তো আরো কঠোরতর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কেন নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের উত্তর, আমদানি থেকে বিক্রি পর্যন্ত কাঁচা পণ্য নষ্ট হয়ে ওজন কমে যাওয়া সহ নানা কারণে বাড়তি দামে বিক্রি করেও লোকসানের মুখে পড়ছেন তারা। প্রত্যেকটা বাইরের পেঁয়াজে ব্যাপক লস হচ্ছে, তো লস হবার কারণে ভবিষ্যতে হয়তো ইম্পোর্টাররা লস দিয়ে পেঁয়াজ আনবে না। অন্যান্য দেশের পেঁয়াজ তো এখন আপাতত না গিয়া পাকিস্তানি আইতো কয়দিন আগে, তুরস্কতে আইতো, এটি মনে বন্ধ। ইন্ডিয়ানের আমদানি বেশি এখন। পাইকারি পর্যায়ে তো আমদানির দাম কমে নাই, দেখা যাচ্ছে 2-1 টাকা কমছে। তাও 2-1 টাকা কমলে তো খুচরা আমাদের 5 টাকার নিচে কমানো সম্ভব হয় না। এদিকে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি করেছে, ডিম, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এদিকে শেরপুরে পানিতে ডুবে মারা গেছেন 3 জন। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এদিকে বগুড়ায় বজ্রপাতে মারা গেছে 2 স্কুল ছাত্র। টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢলে আগ্রাসী ময়মনসিংহের 2 জেলার নদ নদী বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকছে 5 উপজেলার গ্রামের পর গ্রামে।
শেরপুরে বৃহস্পতিবার থেকে মহারশী, ভোগাই, চেল্লাখালীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার ৬০ গ্রামে পানি ঢুকছে। তলিয়েছে ১৭,০০০ হেক্টর জমির রোপা আমন ও প্রায় ৬০০ হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে ২ শতাধিক মাছের ঘের। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের দাবি করা হলেও বানভাসী মানুষের অভিযোগ তারা কোনো সহায়তা পাননি। বাড়ি ঘর পানি উঠছে এবং আমরা রাস্তাতে বাড়ি ঘর কাগজ দিয়ে ঘর বানাইয়া রয়েছি। ঘর আরো পানি, রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, গরু বছর পানি হচ্ছে। অষ্টআশি বন্যার পরে এরকম পানি আমরা কোনোদিন দেখি নাই। হাজার হাজার টাকার মাছ বেচে অনেক বড় বড় মাছ আছিল পুকুরে, মাছ সব চলে গেছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যোগ দিয়েছে টাঙ্গাইল থেকে আসা সেনাবাহিনীর ৪টি উদ্ধারকারী দল। অলরেডি প্রায় ২০০-র উপরে লোকজন আমরা উদ্ধার করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চিন্তা করছি আরও ত্রাণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে ২ থেকে ৩ দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী। ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উপজেলায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা গতকালকে আমাদের ময়মনসিংহ বিভাগের যে প্রধান নদীসমূহ রয়েছে তা পানি বৃদ্ধির যে হারটা ছিল, তার যে বৃষ্টিপাতের ফলে যে হারটা তা বর্তমানে অনেকটাই কমে এসেছে। ফলে বর্তমানে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বৃষ্টিপাতটা অব্যাহত থাকলেও পানি বাড়ার যে হারটা তা অনেকাংশে কমে আসছে। আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রাজধানীবাসীর অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আরও একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে টানা কদিন ধরেই অঝরে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে নাকাল নগরবাসী। দিনের শুরুতে বৃষ্টি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মাত্রা, আর এতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। বৃষ্টি তো বটেই, দুর্বল ড্রেনেজ ব্যবস্থায় দুর্ভোগে সাধারণ মানুষ। এদিকে ছুটির দিনেও যারা প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন তাদেরও কম বেগ পোহাতে হয়নি। ড্রেনেজ আমাদের এনাফ বড় আছে, এটা পরিষ্কার রেখে যদি বারবার রাস্তা না কাটা হয় তাহলে বেশ কিছুটা সলভ হবে। ফকিরাপুলের এদিকে একটুখানি বৃষ্টি হলে একদম পানিতে পুরা অবস্থা খারাপ হয়ে যায়। বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, তুফান হোক, আমাদের কাজ করতে হবে। উপায় নাই, বৃষ্টির মধ্যে গরিব মানুষের সবই কাম। আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন বৃষ্টি রাজধানীতে আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকলেও পুরোপুরি বৃষ্টি কমতে অপেক্ষা করতে হবে আরও অন্তত ৬ দিন। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে, কিন্তু সারা দেশে কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে। সেটা হয়তো ১২ তারিখের পরে বৃষ্টিপাতটা কমে আসবে। চলমান লঘুচাপের প্রভাবে এমন বর্ষণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা আছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে যমুনার সামনে কথা বলছেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। সরাসরি যাচ্ছি তার কাছে। এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। বিদায় আপনাদের শক্তভাবে এই দুর্নীতিবাজদেরকে এবং খুনিদেরকে এবং টাকা পাচারকারীদেরকে আপনারা সেইভাবে ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আটকিয়ে তাদের শাস্তি অপরাধ অনুযায়ী ব্যবস্থা আপনারা নেবেন। এইটা বিশেষ করে তাকে আমরা বলছি। আর বিশেষ করে ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, এই বিষয়টাও আমরা উপদেষ্টার কাছে বলেছি। তা বিশেষ করে আমরা সংস্কারের এবং বিভিন্ন যে কমিশন রয়েছে, ৬ কমিশনের পরেও আমরা আরও কয়েকটা কমিশন বাড়াবার জন্য, দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা প্রস্তাব রেখেছি। সেই প্রস্তাবটা এখানে 9টা আছে আমাদের, সেটা আপনারা দেখে নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের দোয়া করি, আমরা দোয়া চাই, আমরা সবাই একত্রিত হয়ে কল্যাণ দেশ যেন আমরা গড়তে পারি, তৌফিক আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।
এবার আর সিন্ডিকেট করে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দেওয়া হবে না। রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করে দেওয়ার কথা জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওয়ার্ক পারমিট পেয়েও যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। এছাড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য 2 সপ্তাহের মধ্যে বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা। মালয়েশিয়ায় বেঁধে দেওয়া সময়সীমা গত 31 মের মধ্যে দেশটিতে যেতে না পেরে প্রায় 18,000 বাংলাদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি শুরু হওয়ার চেষ্টা করে আসছিল অন্তর্বর্তী সরকার। শুক্রবারের ঝটিকা ঢাকা সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কাজের অনুমতি পেয়েও যেতে না পারা কর্মীদের দ্রুত সেদেশে নিতে ব্যবস্থার আশ্বাস দিয়ে যান। এ অবস্থায় সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি জনশক্তির স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা কল্যাণের লক্ষ্যে শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের সঙ্গে চুক্তি হয় মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কেসুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আসিফ নজরুল আরও জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত শ্রমিকদের যাতায়াতের বিড়ম্বনা এড়াতে তাদের জন্য বিমানবন্দরে চালু করা হচ্ছে বিশেষ লাউঞ্জ। 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে, আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে প্লেনে ওঠার আগ পর্যন্ত, প্লেনে ওঠার আগে যে লাউঞ্জটা আছে লাস্ট লাউঞ্জ, সেটুকু পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে। পার্কেসোর গ্রুপ চিফ এক্সিকিউটিভ জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সে দেশের শ্রমিকদের বৈষম্য নিরসন ও তাদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। We want to look into welfare of workers. That's why there's no discrimination between the local workers and also the foreign workers. That is the reason why we embark into social protection. মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠাতে সে দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20তে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয় তুলে নেওয়ার লক্ষ্য, উইকেট নিয়ে দ্বিধা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। শিক্ষকরা বলছেন তাদের বেতন দেওয়া হয় 3য় শ্রেণীর কর্মচারীর গ্রেডে, যা দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম অবস্থা। শাকির আহমেদের রিপোর্ট। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীতে শিক্ষকদের বিভিন্ন সংগঠনের আয়োজনে পালন করা হয় নানা কর্মসূচি। আর এসবে অংশ নেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি। আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে 31 দফা রয়েছে, আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভায় যোগ দেন জামায়াতের নেতারা। তারা মনে করেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষকদের সুযোগ সুবিধা অনেক কম। ক্লাসে শিক্ষাদান শেষ করে এসে বিকালে টিউশনি করে অথবা কেউ অন্য কোনো পেশায় জীবন জীবিকা করতে বাধ্য হয়। এজন্য বর্তমান সরকারের উচিত হবে শিক্ষকদের এমন একটা শিক্ষা কাঠামোর মধ্যে নিয়ে আসা, শিক্ষা বেতনের একটা কাঠামো হওয়া, যাতে কোনো শিক্ষককে শিক্ষা করা ছাড়া দ্বিতীয় আর কোনো পেশায় তাকে নিয়োজিত হতে না হয়। রাজনৈতিক নেতারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে নাগরিকরা শিক্ষিত হওয়ার পাশাপাশি উন্নত মূল্যবোধ সম্পন্ন হন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্ভয়ে সবাইকে মণ্ডপে আসার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকবে গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা। আশ্বিনের শুক্লপক্ষ হয়েছে দেবী পক্ষের সূচনা। দোলায় চেপে মর্তে আসবেন দেবী, সঙ্গ দেবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকেই চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি। তবে দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের উপর বিচ্ছিন্ন হামলার খবরে চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নির্ভয়ে পূজা মণ্ডপে আসার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে জেলায় জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাজধানী নয়, সারা দেশেই গোয়েন্দা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে নবনিযুক্ত ডিবি প্রধান। পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। অন্যদিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তা নিশ্চিতে ৩২,৬৬৬টি মণ্ডপে ২,১২,১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানান বাহিনী প্রধান। পুলিশ এবং আমরা সমন্বিত করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও সমন্বয় করে আমরা এই পূজা মণ্ডপগুলো প্রত্যেকটাতেই মূলত আমরা যেটা করছি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমাদের মূলত ৮ জন করে থাকবে। এবছর প্রথমবারের মতো ৬৪টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে টাইগার একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। ৩ পেসারের সঙ্গে বাংলাদেশ একাদশে সাজাতে পারে ৭ জেনুইন ব্যাটসম্যান নিয়ে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ায় ৮ ডানহাতি ব্যাটসম্যান থাকলে অপেক্ষা বাড়তে পারে রাকিবুলের। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম, বাদ পড়তে পারেন তাসকিন। প্রথম টি-20তে কেমন হতে যাচ্ছে টাইগারদের সম্ভাব্য একাদশ, গোয়ালিয়র থেকে তাই জানাচ্ছেন মাহবুব রিমন। সংখ্যার হিসেবে ১০৪ দিন, যে সময় বদলে গেছে প্রেক্ষাপট, পাল্টে গেছে পরিস্থিতি। সাকিববিহীন টাইগারদের টি-20তে নতুন যাত্রা শুরু। প্রশ্ন তবে সেখানে কেমন হবে বাংলাদেশের একাদশ। শ্রীমান্ত মাধবরাও সিনথিয়ার ঘরোয়া লিগের ইতিহাস বলে এই উইকেটে বয় রানের ফোয়ারা। তবে ম্যাচটির আগের দিন তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উইকেট দেখে মনে হয়েছে স্লো অ্যান্ড লো, তাই তো তার প্রভাব পড়তে পারে একাদশেও। ওপেনিং স্লটে পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ তামিম, এই মুহূর্তে এটাই এখন বড় আলোচ্য। তবে গেল 3 দিনের অনুশীলন দেখে এটা বোঝা গেছে, ওপেনিংয়ে হয়তো শেষ পর্যন্ত লিটনের সঙ্গী হতে পারেন তামিমে। নিজের ফর্মে আছে কার্তিক, তবুও শান্ত অটো চয়েস। 4 নম্বরে তাওহিদ হৃদয় মিডল অর্ডারের ভরসার বড় নাম, বড় স্কোরের দায়িত্বটাও নিতে হবে তাকেই। এ দফায় হয়তো টিকে যাবেন নানা আলোচনা সমালোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যাটিং গভীরতা বাড়াতে খেলানো হতে পারে জাকের আলী অনিককে। তবে সবশেষ বিশ্বকাপে তারও মন অদ্ভুতরে ব্যাটিং অ্যাপ্রোচের পর তাকে নিয়ে দৌড় টানায় টিম ম্যানেজমেন্ট। সাথে মেহেদী আর মাহিদি, দুজনার মধ্যে এগিয়ে মিরাজ। 8 রিশাদ হতে পারেন এ ম্যাচে ক্যাপ্টেনের তুরুপের তাস। টাইগারদের পেস বিপ্লবে অন্তত সংক্ষিপ্ত সংস্করণে তানজিম সাকিবের জায়গা নিশ্চিত। অভিজ্ঞতা আর উইকেটের বিবেচনায় খেলবেন মুস্তাফিজও, শরীফুল নাকি তাসকিন, এ নিয়ে কিছুটা দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত একাদশ যাই হোক না কেন, তাদের জয় করতে হবে প্রায় 30,000 দর্শকের চাপ। সঙ্গে 2026 বিশ্বকাপের জন্য প্রমাণ করতে হবে নিজেদের, কারণ অধিনায়ক তো আগেই সাফ জানিয়েছেন, খারাপ করলেই তৈরি আছে পাইপলাইনের ক্রিকেটার। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর মির্জা ফখরুল, ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামায়াতের। সিন্ডিকেটে টালমাটাল বাজার, বেড়েই চলেছে ডিম মুরগির দাম। 20 দিনে 280 কোটি টাকা মুনাফা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়েছে নিম্নাঞ্চল।
শেরপুরে মৃত্যু বেড়ে 3। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।